দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন, আর তার মাঝেই 14 জন শরণার্থীকে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দিল কেন্দ্র সরকার। 2019 সালে সংসদে পাশ হলেও প্রায় 4.5 বছর পর লোকসভা ভোটের মুখে কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যেসব হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সি ধর্মের মানুষ ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদের এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে বলে এই আইনে উল্লেখ রয়েছে। 2019 সালে এই আইনটি সংসদে পাশ হবার পর সারা দেশে সিএএ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। রাজ্যেও এই আইন বিরোধী বিক্ষোভে রক্ত ঝরেছে। এমনকি সিএএ কে অসাংবিধানিক ঘোষণা করার দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশনও দাখিল করা হয়েছিল। এদিকে 11ই মার্চ কেন্দ্রীয় সরকার সিএএ কার্য করার বিজ্ঞপ্তি জারি করার পর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলো সহ একাধিক রাজনৈতিক দল এর বিরোধিতা করে। বিরোধীদের দাবি, এই আইনে মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি, আর দেশের সংবিধান জাত, পাত, ধর্ম, বর্ণ বা লিঙ্গ ভিত্তিক বৈষম্যকে স্বীকৃতি দেয় না। লোকসভা নির্বাচনের আগে সিএএ জারি করায় নানান বিতর্ক দানা বাঁধতে শুরু করে, দেখা দেয় বিভ্রান্তি। যদিও কেন্দ্র সরকার জানিয়েছে এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এর উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া। সম্প্রতি কেন্দ্র সরকারের গ্যাজেট নোটিফিকেশনের মূলে রাজ্য সরকার এই আইন কার্যকর করার উদ্যোগ গ্রহণ করেছে। তবে গোটা দেশের মতো রাজ্যেও এই আইন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের রণকৌশলগত অবস্থান নিয়েছে। কে কি অবস্থান নিয়েছে তা অবশ্যই ধীরে ধীরে আমরা বিস্তারিত জানব। তবে কি মনে করছে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মহল? এই আইন আমাদের রাজ্যে কি প্রভাব ফেলবে? সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে রাজ্যের জনজাতিরা কি কোনোভাবে প্রভাবিত হবে? এ নিয়ে তাদের কি মতামত, চলুন তা জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক, সাহিত্যিক বিকাশ রায় দেববর্মা এবং বিশিষ্ট আইনজীবী মঙ্গল দেববর্মা। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মঙ্গলবাবু, প্রথমে আপনার কাছে আসি। রাজ্যের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে, এডিসি এলাকায় এই আইন কার্যকর হচ্ছে না। ত্রিপুরায় নাগরিকদের ওপর সিএএ কি প্রভাব ফেলবে বলে মনে করেন? হ্যাঁ, এটা ঠিক। দেশের সবচেয়ে চর্চিত, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে অনেক কিছু আমরা আন্দোলন, অনেক কিছু মুভমেন্ট, অনেক জায়গাতে বিভিন্ন রকম আমরা দেখেছি। এটা আসলে এই সিএএটা কি এবং এটার কি প্রেক্ষাপট, অনেকে অনেক রকমভাবে এই ইস্যুটাকে অনেক ওই সময় যে সময় বিল আকারে বিভ্রান্ত হয়েছিল, যে সময় বিলের আকারে ছিল এবং পরবর্তী সময় যখন আইনে আসে তখন তো অনেক কিছু অনেক পরিষ্কার হয়ে গেছে। কিন্তু প্রথম দিকে খুবই এটা কনফিউজ ছিল। সাধারণ পাবলিক তো এটা নিয়ে বিশেষ কিছু এত জানা ছিল না, অবগত ছিল না। 2019 সালের কথা বলছিলাম, পাস হয় তার আগে পরে। হ্যাঁ, তো এখন ওইটা এবং শুধু এটা না, আমি একটু সংক্ষেপে বলবো যে আসলে এই যে সিএটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাক্টটা, এই অ্যাক্টটা হইল 1946 এর। আচ্ছা, 1946 তখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি। আচ্ছা, 1946 সালে যখন সিটিজেনশিপ অ্যাক্ট চালু হয় তখন আমাদের এটা অবিভক্ত ভারত ছিল, আনডিভাইডেড ইন্ডিয়া ছিল। তখন ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর আন্ডারে ছিল। তখন কিন্তু স্বাধীন হয়নি। যখন 47 সালে স্বাধীন হয়, 47 সালের স্বাধীনতার পরে এটাকে কিন্তু ধীরে 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 এটা আস্তে আস্তে এটার আপগ্রেডটা আসতে থাকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ওই সময় যখন
পার্টিশন যখন হয় 1947-এ, যখন ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ডিভাইড হয়, তখনই কিন্তু এটা ধর্মের ভিত্তিতে ছিল এটা। তখন কিন্তু অনেক কিছু ডিসপ্লেস হয়েছে ওই সময়। ওই কারণে 1948 সালে জাস্ট মানে কি বলে ভারত স্বাধীনতার পর, লাভের পর, তখনই একটা ডিসপ্লেস পারসন ওখানে মানে রিহ্যাবিলিটেশন ডিসপ্লেসদের মানে ওই সময় ডিসপ্লেস হয়েছিল তখন পাকিস্তান থেকে মানে ইন্ডিয়াতে পাকিস্তানে গেছে, এরকম অনেক যাওয়া আসার মধ্যে অনেক সমস্যা হয়েছিল। ওই কারণে 48 সালে একটা আইন তৈরি করতে হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্টকে। আইন তৈরি করে ওইখানে প্রথম হয়েছিল যে ডিসপ্লেস পারসন অফ রিহ্যাবিলিটেশন উইদিন ব্র্যাকেট ছিল অ্যাকুইজিশন অফ ল্যান্ড অ্যাক্ট 1948। ওই আইনে বলা হয়েছে যে হু আর দ্য ইলিগাল মাইগ্রেন্টস, তখন মাইগ্রেন্টস এই শব্দটা ছিল তখন ওইখানে অভিবাসীরা, ওইখান থেকেই কিন্তু শুরু হয় আমাদের যে এই যে সিটিজেনশিপ, যে এটা সিটিজেনশিপ অ্যাক্ট আছে 1955, কিন্তু আমাদের যে এটা যে ফরেনার্স অ্যাক্ট ছিল প্রথম, এটা 1946 এবং তারপর 1948 এ শুরু হয়। 48 ডিসপ্লেস পারসনগুলোকে জায়গা দেওয়ার জন্য তাদের কাজ শুরু মানে হয়, আইন তৈরি করা হয়, ল্যান্ড রাইটস দেওয়া হয়। তখন এটার পরে ওইটার মাধ্যমে দেওয়া হয়। তখন কিন্তু আমাদের সংবিধান কিন্তু কার্যকর হয়নি। সংবিধান কিন্তু কার্যকরী এসেছে 1950 26 জানুয়ারি। তো এটা যেহেতু 50-এর আগে, যার কারণে তখন ওই আইনের মাধ্যমে ওই তাদেরকে সেটেলমেন্টের ব্যবস্থা করা হয় ডিসপ্লেসদের। তো ওখানে একটা মিনিং ডেফিনেশন দেওয়া আছে, হু আর দ্য ইলিগাল মাইগ্রেন্টস, পাকিস্তান থেকে আসলে পরে কিভাবে এখানে তাদেরকে ট্রিট করা হইব। সাবসিকুয়েন্টলি যখন এটা আমাদের সংবিধান তৈরি হয়, সংবিধান তৈরি যখন হয় তখন ওইখানে আমাদের নাগরিকত্বের যে মানে ইয়াটা প্রাপ্ত কিভাবে হইব ওইটার প্রভিশন রাখা হয়। আমাদের আর্টিকেল 5, 6 এইগুলাতে হাউ টু অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ ওইটার প্রভিশন রাখা হয়। ওই প্রভিশনে রাখা হয় মূলত যারা তখন তো বাংলাদেশ ছিল না, তখন তো হইলে পূর্ব পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান। পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে এন্টার করবে, আসবে, তাদের ওখানে বলা আছে কবে থেকে 48 সাল টাইম দেওয়া আছে, 19 জুন অবধি ওখানে টাইম দেওয়া আছে, আমাদের সংবিধান লেখা আছে এটা। এর মধ্যে যদি আছে তাদেরকে আমরা ইন্ডিয়ান সিটিজেন হিসেবে এটা ট্রিট করবো। এটা হলো 1950। এবং ওইখানে আরেকটা প্রভিশন দেওয়া আছে, যারা 5 বছর অর্ডিনারি রেসিডেন্স হিসেবে থাকবে তারাই মানে আমাদের ইন্ডিয়ান সিটিজেনের জন্য ক্লেম করতে পারবে। ক্লেম করতে পারবে 5 ইয়ার্স। মানে এটা আপনি বলছেন সংবিধানে লেখা ছিল? সংবিধানে লেখা। এবং তা আজ অব্দি তা চালু আছে আমাদের সংবিধানে। এবং তার পরবর্তী সময় 1955 সালে 1955 তখন আসা হয় এই সিটিজেনশিপ অ্যাক্ট। এখন যে আমাদের যে সুস্থ যে মানে নাগরিকতা যে আইনটা, এটা 1955। তো 1955-এর আগে আমাদের দেশে কোন নাগরিকত্ব আইন ছিল না। কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে কিভাবে তুমি নাগরিকত্ব হতে পারবে, যার কারণে 55 থেকে দিশা দেখানো আছে, এটা এখন আইনটা 1955 সালে পার্টিকুলার শুধুমাত্র আমাদের এই নাগরিকত্ব আইন নেই। তো ওইখান থেকে যত রকম এখন যে পরবর্তী সময় যে ধাপে ধাপে এখন যে আসলো, এবং ওইটার সঙ্গে যে এই যে 55 ওই সময় আরেকটু মানে আছে যে 1955-এর আগে যে তখনও তো নাগরিক হয়তো ঠিকভাবে ছিল না। ঠিক আছে, আমাদের প্রথম ভারতবর্ষ স্বাধীনতার পর 1959-এ 49-এ প্রথম একটা সেন্সাস হয়েছিল তখন। সেই সেন্সাসটা মানে পূর্ণাঙ্গ রূপ না, সেই সেন্সাসটা ইন্ডিয়ার। কিন্তু 1951-এর যে সেন্সাসটা তাও মোটামুটি 1949-এর চাইতে আরেকটু মানে আরেকটু ব্রড আকারে আরেকটু মানে সিস্টেমেটিক ছিল ওইখানে। তো তখনই যেহেতু নাগরিকত্ব যেহেতু সেন্সাস যখন আসে তখন একটা নাগরিকত্বের প্রশ্ন আছে, কে ওখানে সেন্সাসে আসবে, নাগরিকত্বের মধ্যে ওখানে আসবে কে বাইরে থেকে, মানে কে ফরেনার, কে ইলিগেল, ওখানে কিন্তু সেন্সাসে এগুলো কিন্তু রিফ্লেক্ট করতে হয়। এবং এই কারণে 1951-এ প্রথম আমাদের এনআরসি, ইন্ডিয়া গভর্নমেন্টের এনআরসি কিন্তু প্রথম 1951-এ তৈরি হয়। এনআরসি তখনই ছিল।
হয় তার পরবর্তী সময় হয়নি, পরবর্তী সময় 10 বছর অন্তর অন্তর যে আমাদের যে সেন্সাস প্রক্রিয়া ছিল সেই সেন্সাসে এনআরসি ম্যাটারটা উঠে মানে করা হয়নি, কিন্তু 1951 ছিল, এটা হয়েছিল এটা। তখন ওইখানে আরেকটা ছিল আমাদের 1950-তে, কারণ যখন ভারতবর্ষ যখন একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে তার সমস্ত একটা সেটআপের মধ্যে আসলো, তখন স্বাভাবিক কারণে নির্বাচনের প্রশ্নটা আছে, ইলেকশনের প্রশ্নটা আছে, যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি। ওই হিসাবে তখন 1950-তে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 বলে আইন তৈরি হয়। আচ্ছা, এটা হল নির্বাচন সংক্রান্ত আমাদের যে মানে এগুলা প্রসেসগুলা। ওইখানেও একটা শব্দ বলা আছে অর্ডিনারি রেসিডেন্স। আচ্ছা, অর্ডিনারি রেসিডেন্স, অর্ডিনারি রেসিডেন্স হু ক্যান বি এনরোল ইন দ্য ইলেক্টরাল রোলস। ভোটার লিস্টে কে নাম তুলতে পারবে, এনরোল করতে পারবে। ওখানে অর্ডিনারি রেসিডেন্স ইন মানে ওই যে আমাদের সংবিধানে যে 5 বছর থাকতে হবে, তাইলে পরে সে ক্লেম করতে পারবে। ওই যে ক্লেমটা ওইটা আসলো যে 1950-র যে মানে পিপলস রিপ্রেজেন্টেটিভ একটা জনপ্রতিনিধি যে আইন আছে 1911 সালে, ওই আইনের মাধ্যমে ভোটার লিস্টে তাদের নাম প্রথম এন্টার হয়। আচ্ছা, ওখানে তখন আমাদের সিস্টেম ছিল না যে কিভাবে ওখানে হুইল বিদে মানে সিটিজেন তো তখন ছিলই না তখন। এই কারণে আমাদের সংবিধানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে শুরু হয় আমাদের যে ইয়াতে প্রিয়াম্বলে উই দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, এইভাবে হয় না, মানে ওখানে নাই ওয়ার্ডটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কারণ সিটিজেনটা আছে 1955-এ। তো যার কারণে এগুলো টেকনিক্যাল টার্ম এগুলো, কিন্তু আমরা এটা টেকনিক্যাল টার্ম বললেও কিন্তু আইনের দিক দিয়ে কিন্তু সবটাই কিন্তু ঠিক মানে সব মানে আছে ওখানে সিস্টেমেটিক ভাবে দেওয়া আছে। তো 1950-তে যখন এটা আসলো, তো ওইখান থেকেই কিন্তু ধীরে ধীরে তার ইলেকটরালের নাম আসা শুরু হয়ে গেল। ওয়ান্স ইলেকটরাল ভোটার লিস্টে নাম ঢোকা মানে কি সে ইন্ডিয়ার সিটিজেন পেয়ে গেল, মানে মোটামুটি তার প্রথম ক্রাইটেরিয়া হইল সেটা। তো ওইভাবে ধীরে 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 এসে আমাদের 19 যখন এটা আরো মানে ইয়ে হয়ে গেল, মানে আমাদের এখানে শরণার্থীর আগমন ঘটলো, বিভিন্ন মানে ইয়ে হইলো, তো এটা পলিটিক্যাল আনরেস্টনেস আসলো, বিভিন্ন মুভমেন্ট শুরু হইলো নর্থ ইস্টের মধ্যে, ইন পার্টিকুলার আসামে যখন আসাম অ্যাকর্ড শুরু হয় 1985-এ, ওখান থেকেই শুরু হয় আমাদের এই যে তার আগে তো পাকিস্তান ভাগ হলো, হ্যাঁ তার আগে বাংলাদেশ 1971 তখনই একটা বিরাট মানে ইয়ে হলো। 71-এ যখন এটা বাংলাদেশ পূর্ণ রাজ্য মানে পেল, দেশ হলো, স্বাধীন হলো, তখন ওখান থেকে যে শরণার্থীরা আসলো আমাদের ইন্ডিয়াতে, তখন ওরাও সাবসিকুয়েন্টলি ধীরে 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 কিন্তু ওখান থেকে কেউ ভোটার লিস্টে নাম উঠালো, বিভিন্নভাবে তার যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলাতে মানে ইয়ে করলো। এরকম আমি যাচ্ছি না ওইটার ভিতরে, আমি ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে 1971-এ যখন এখানে একটা ইনব্যালেন্স পপুলেশন তৈরি হইল আমাদের রাজ্যে এবং নর্থ ইস্টের বিশেষ করে, যার কারণে একটা পলিটিক্যালি এবং এটা আনরেস্ট মুভমেন্ট এই সমস্তগুলো একটা তৈরি হলো। আচ্ছা, তো সেখান থেকে যদি আমরা ওই ইয়ে থেকে দেখি তাইলে পরে নো ডাউট আমাদের এখানে যে এখানে ওই আসাম অ্যাকর্ডের কথা উল্লেখ করছিলেন, আমি আসবো ইয়ের কাছে, বিকাশবাবু আপনার কাছে আসবো। আসাম অ্যাকর্ড রাজীব গান্ধী সাইন করার পর সেখানে বাংলাদেশি ইমিগ্রেন্টস হু অ্যারাইভড বিফোর 1971, 71-এর আগে, 1971-এর আগে যারা ইয়েছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার কথা বলা। হ্যাঁ, ওখানে তাদের একটু এক্সেপশনাল ভাবে দেওয়া আছে, তাদের স্পেশাল প্রভিশন আমাদের সিটিজেনশিপ মানে সিএতে রাখা আছে। তাদের এখানে বলা হইলো যে এই কারণে আমি একটু ব্যাখ্যাটা নিয়ে গেলে পরে ওখানে আসবে। 71-এ যখন মানে ইয়ে হইলো, 71-এ যখন ইন্দিরা মুজিব অ্যাকর্ড সাইন হলো, তখন আমাদের এখানে যে রিফিউজিগুলো এসে তাদেরকে ফেরত নেওয়ার জন্য এখানে এগ্রিমেন্ট ছিল ওইখানে ইন্দিরা মুজিব অ্যাকর্ড, যেটা খুবই অ্যাকর্ড। ওই অ্যাকর্ডে বলা হইলো যে 24 মার্চ 1971-এর পরবর্তী সময় যারা আছে তাদেরকে সবাই ব্যাক করে নিয়ে যাবে, ডেপোর্ট করা হবে। ওইটা হইলে ইন্দিরা মুজিব 24 মার্চ 1971 এর পরে যারা আসে, হ্যাঁ মানে 25 মার্চ 25 মার্চ ওকে, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে। এটা হলো ইন্দিরা মুজিব অ্যাকর্ডের মূল বক্তব্য। তো সেইটা মোতাবেক সেটা ইন্ডিয়া গভর্নমেন্টও ওইটা গ্যাজেট নোটিফিকেশন করে বের করে দিল যে সিটিজেনশিপ তাদেরকে দেবে যারা 25 মার্চ 1971-এর আগে যারা ইন্ডিয়াতে এন্টার করেছে, তাদেরকে ওখানে মানে কি বলে সিটিজেনশিপ হিসেবে তাদেরকে সিটিজেনশিপ এগুলো ট্রিট করা হবে। আচ্ছা, পরবর্তী সময় যারা আসলো তাদেরকে ট্রিট করা হবে না। এটাই ছিল
আসাম অ্যাকর্ডের মূল মানে ভিত্তিভূমি। আচ্ছা, এবং সে আসাম অ্যাকর্ডে ওইখানে বলা হলো যে না আমি কেন 71টা নেব, 25 মার্চ 1971, কারণ হইল ওই আমি যে একটা প্রথম বললাম যে 5 বছর যে অর্ডিনারি রেসিডেন্স, তুমি যদি যে কেউ যদি ফরেনার, যে ইলিগেল ইমাইগ্রেন্টস বলো বা যে ডিসপ্লেস বলো, যে কোনো টার্মে তাদেরকে বলো, তারা যদি ভোটার লিস্টে যদি নাম এন্টার করতে চায় তাইলে পরে তাদের 5 বছর অর্ডিনারি রেসিডেন্স হিসেবে থাকতেই হবে। ওকে, তাহলে ব্যাক করতে হবে 71 থেকে মাইনাস যেতে হবে 5 বছর, মানে তাহলে 66 যার কারণে তাদের মানে হইলে মোস্ট প্রবাবলি 1 মে 1966 তাদের যে মানিয়াটা 5 বছর পিছনে তাদের ডেটটা যেটা ফিক্স করে। হ্যাঁ, এবং যারা আসামে এন্টার করেছে মানে বাংলাদেশ থেকে, তারা 1 মে মোস্ট প্রবাবলি 1 মে মনে হয় 1 মে 1966 এর আগে হইতেইব। তখন থেকে সে থেকে 25 মার্চ 1971 অবধি 5 বছর পূর্ণ হইতে হইব, তখনই তাদের নামটা ভোটার লিস্টে এন্টার হবে এবং তারাই এন্টাইটেল হবে, তারাই ক্লেম করতে পারবে। এটা হইল আসাম অ্যাকর্ডের মূল ভিত্তি এবং এটা আমাদের সিটিজেনশিপ মানে অ্যাক্টেও এখনো এটা বলা আছে, এটা তাদের জন্য স্পেশাল ভাবে এখন আছে কার্যকর। তাহলে এখন সিএ, এখন 2019-এ যে সিএ অ্যামেন্ডমেন্ট করা হলো, নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা এই সংশোধনী আইনে আমরা কি দেখলাম, কি সংশোধন করা হয়েছে? তাহলে এখানে সংশোধন কি করা হয়েছে? বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা 2014 সালের 31 ডিসেম্বরের আগে ইন্ডিয়াতে এসছে, এবং আগে আপনি বলছিলেন 5 বছর, তারপরে মাঝখানে আমরা শুনতাম 11 বছর, কিন্তু এটা কত বছর থাকলে হবে? 2014 আগে যারাই এসছেন এখন এটাতে বলা হচ্ছে 6 বছর। 6 বছর, ওকে। এখন এটা 19 এর এখনের, আমরা তো এদিকে আইছেন এখানে আইছেন। হ্যাঁ, আমি মোটামুটি পুরান দিকে মানে একদম পিছনের দিকে আমি রয়ে গেছি এখনো। আচ্ছা, 71 এর পর আমি যদি একটু মানে বেসিক যে মানে এগুলোটা আমাদের যে সিটিজেন একটা বেসিক যে কোন সময় এটা আসাম অ্যাকর্ডের পর তারপর কি, তারপর 1992, 2003, 2005, 2015 তে হয়েছে। 2003 টা খুবই ইম্পর্টেন্ট একদম। 2003টা এনআরসিটা যেটাকে এনআরসি মানে ছিল, এবং যার কারণে ইন্ডিয়া গভর্নমেন্ট তখন কি বলে তখন অ্যামেন্ডমেন্ট করেছিল, এটা 2003-তে অ্যামেন্ডমেন্ট করেছে এটা, এবং এটা বের হয়েছে 2004-এ। তখন ইন্ডিয়া গভর্নমেন্ট ওই ইউনিফাইড আইডেন্টিটি কার্ড বলে যে ইস্যু করেছিল, তখন আমরা আগরতলা শহরে কিন্তু এগুলো চালু হয়েছিল তখন, একদম একটা চিপস মানে দেওয়া কার্ড করা। পরবর্তী সময় এটা মানে হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। এটা স্মার্ট কার্ড তখন ইস্যু করেছিল ইন্ডিয়া গভর্নমেন্ট, এমএনআইসি। তো ওইটা হইলে 2003-র মানে রেজাল্টটা। আচ্ছা, 2003 অ্যামেন্ডমেন্টের যে রেজাল্টটা, ওই রেজাল্টটাই এটাই পরবর্তী সময় 2015 এসে ওইটাকে করে দেওয়া হয়, ওইটাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়। তো এটা হইলে জাস্ট 19-এর আগের যে ব্যাকগ্রাউন্ড দিক, এবং ওইটাই 2015-তে ধীরে 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 19-এ এসে এখন যে পূর্ণাঙ্গ রূপ, এখন যে প্রেজেন্ট যে আছে 11 মার্চ, এখন যে 11 মার্চে যে মানে এটা হয়েছিল, কার্যকর নোটিফিকেশন জারি করে যে কার্যকর করেছে, ওইটা হলো প্রেজেন্ট ফর্ম। ওকে, বিকাশবাবু অনেকক্ষণ বসে আছেন আপনি, আমরা একটু প্রেক্ষাপটটা জানলাম দর্শক বন্ধুরা সিএ এর। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না বা যারা হয়তো খুব গভীরভাবে সিএ নিয়ে ভাবেননি, আসলে সিএ নিয়ে অনেকগুলো বিভ্রান্তি রয়েছে। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন এ একটা জিনিস, এনআরসি আর একটা জিনিস, এবং এনপিআর আর একটা জিনিস। তিন রকম জিনিস, কোনোটার সঙ্গে কোনোটার মিল আছে কিনা বা নেই, কিন্তু সেগুলো আমরা পরে অবশ্যই আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে সিএএ কার্যকর হয়েছে, 11 মার্চ কার্যকর হয়েছে দেশে, এবং এই মুহূর্তে কেন্দ্র সরকারের নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশনের মূলে রাজ্য সরকারও কিন্তু যে এম্পাওয়ার্ড কমিটি সে তা তৈরি করেছে। এখন কথা হচ্ছে, সিএএ যদি কার্যকর হয়েই থাকে এবং সিএ এর জন্য যদি বিভিন্ন যারা অভিবাসীরা রয়েছেন তারা যদি আবেদন করে, তাহলে কি ধরনের প্রভাব পড়বে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের নাগরিকদের উপর কি প্রভাব পড়বে? বিশেষ করে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে রাজ্যের জনজাতি অংশের নাগরিকদের উপর কি কোনো প্রভাব পড়তে পারে কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আজকের মূল আলোচনা। বিকাশবাবু, আপনি কি মনে করেন? সিএএ এর যে প্রভাবটা, এটা তো সিএএ হওয়ার আগে থেকেই, বিশেষ করে নর্থ ইস্টে যে স্টেটগুলো আছে, কয়েকটা স্টেট যেগুলো আগে থেকে
এক্সক্লুডেড এরিয়া বলে ব্রিটিশ আমলে চিহ্নিত ছিল, সেই স্টেটগুলো ছাড়া বাকি যে স্টেটগুলো আছে সেখানে কিন্তু আপনার জনগোষ্ঠীর বিন্যাসের যে ভারসাম্য যেটা ছিল, সেই ভারসাম্য কিন্তু বেশ কয়েকবার অভিবাসনের ফলে, আমি অভিবাসনটা কি বৈধ না অবৈধ সেই প্রশ্নে আমি যাচ্ছি না, আচ্ছা, অভিবাসনের ফলে বিশেষ করে আসাম এবং ত্রিপুরা এই দুটো রাজ্যই সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এবং এখানকার জনগোষ্ঠীর বিন্যাস পাল্টে গেছে। বিশেষ করে ত্রিপুরার কথা আমি বলবো। ত্রিপুরাতে যে জায়গাতে 1948-এর যখন ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা যখন যুক্ত হলো, সেই সময় ত্রিপুরাতে জনগোষ্ঠীগত বিন্যাস যেরকম ছিল সেটা পুরোপুরি পাল্টে গেছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো নানা রকম যুক্তি কুযুক্তি এসব টেসব দিয়ে সেগুলোকে লেজিটিমাইজ করার বা সেগুলোকে যুক্তিসঙ্গত বলে প্রমাণ করার একটা চেষ্টা কিছু কিছু মহল থেকে হচ্ছে, সেটা হবেও, আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে যে সিএএ যখন চালু হলো, নোটিফিকেশন যখন হলো, সেখানে যদিও বলা আছে যে নর্থ ইস্টের যেসব এলাকাতে, নর্থ ইস্টের যেসব এলাকাতে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল চালু আছে, ষষ্ঠ তফসিল যেখানে আছে, হ্যাঁ, শিডিউল যেসব জায়গাতে চালু আছে, এবং ইনার লাইন পারমিট ব্যবস্থা যেসব এলাকাতে চালু আছে, সেই জায়গাতে এই সিএএ কার্যকর হবে না, এটা স্পষ্টভাবে বলা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চুন খেতে খেতে তো জিভ পুড়ে গেছে, এবার দই দেখলেও ভয় লাগে। কারণটা হচ্ছে এখানে সিএএতে যে প্রভিশনগুলো রাখা হয়েছে, বলা হয়েছে যে ধর্মীয় কি বলবো নির্যাতন বা অত্যাচারের কারণে বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যারা বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, জৈন এবং পার্সি, শিখ, এরা যারা অভিবাসন নেওয়ার জন্য ভারতবর্ষে আসবে তাদেরকে অভিবাসিত করা হবে। কিন্তু সেই জায়গায় প্রশ্ন উঠে যে ত্রিপুরা তো একটা ছোট্ট একটা রাজ্য, এমনিতেই ত্রিপুরা মানে জনসংখ্যার ভারে ক্লিষ্ট, জনসংখ্যার ভারে সাংঘাতিকভাবে ক্লিষ্ট। এখানে জনবসতির ঘনত্ব যদি বিচার করা হয় তাহলে দেখা যায় যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেগুলো জনবহুল রাজ্য তাদের চেয়েও কিন্তু ত্রিপুরাতে জনবসতির ঘনত্ব অনেক বেশি, অনেক বেশি। তো এই অবস্থায় ত্রিপুরাতে যদি আবার অন্য স্টেট থেকে তো আসবে না, এখানে আসলে যেহেতু আমরা বাংলাদেশের পেটের মধ্যে আছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, তো আমাদের এখানে সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসার। এবার দেখুন বাংলাদেশের যে জনসংখ্যা যেটা আছে, বাংলাদেশের জনসংখ্যার যে কি বলবো ওদের ক্যারেক্টারটাও আমাদেরকে দেখতে হবে। এখনো প্রচুর হিন্দু ওখানে রয়ে গেছে, প্রচুর বুদ্ধিস্ট রয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এই ভয়টা ত্রিপুরার যারা আদিবাসিন্দা যারা, তাদের ভেতরে এই ভয়টা কাজ করে যে আমরা তো এমনিতেই আধমরা হয়ে আছি। এরপরে আমি বলছি কথাটা বলছি, আমি কথাটা এখনো যারা রয়ে গেছে আপনি বলছেন, এখনো বাংলাদেশে যদি আপনি বলছেন যে বাংলাদেশের ক্যারেক্টারটা দেখতে হবে, পপুলেশনের ক্যারেক্টারটা, যে অনেক
হিন্দু বা বুদ্ধিস্ট বুদ্ধিস্ট রয়ে গেছেন। হ্যাঁ, এখন এই সিএএ তে তো বলা হচ্ছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসেছিলেন, মানে আজ থেকে 10 বছর আগে যারা ভারতবর্ষে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে যারা এখনো আসেনি তাদের নিয়ে আমাদের টেনশন কেন? না না, এখানে প্রশ্ন হচ্ছে যে কি বলে 2014 সালের আগে যারা আসছে 31শে ডিসেম্বরের আগে, 31শে ডিসেম্বরের আগে, এবার বলুন ত্রিপুরাতে আপনি কি একটু এদিক ওদিক করে চেষ্টা করলে কি 2014 সালের আগের কাগজপত্র পেতে পারেন না? না, সেটা তো অন্য জিনিস হয়ে গেল। আমি এখন আইনকে ফাঁকি দিচ্ছি। না, ঘটনা হচ্ছে তো আইনকে ফাঁকি দিয়েই তো হচ্ছে। আপনি বছর 4-5 আগে একটা আর্টিকেল বেরিয়েছিল, আপনি পড়েছেন কিনা জানি না, দ্য মিসিং পপুলেশন অফ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের মিসিং পপুলেশন, বাংলাদেশে বলা হচ্ছে যে প্রায় 2.5 কোটি লোক মিসিং, নো হিয়ার দে আর ফাউন্ড। ওরা কোথায় গেল? বাংলাদেশ থেকে ওরা কমে গেছে। আচ্ছা, তার এতগুলা লোক কি হাওয়ায় উবে গেল? তাহলে কোথায় গেছে ওরা? ওরা এদেশেই আছে। হয়তো তাদের মধ্যে কেউ নাগরিকত্ব পেয়েছে, কেউ হয়তো পায়নি। ঠিক আছে, তো এই যে ভয়টা যে কাজ করে, সেই ভয় থেকেই আমার মনে হয় নর্থ ইস্টে সিএএ এর বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে সেটা সবচেয়ে বেশি জঙ্গি রূপ পেয়েছে নর্থ ইস্টে, সেই ভয় থেকেই। আচ্ছা, তো এবার হয়তো অনেকে বলতে পারেন যে যেহেতু সেটা 6 শিডিউল এরিয়াতে কার্যকর হবে না এবং ইনার লাইন পারমিট যেসব এলাকাতে চালু আছে সেখানে কার্যকর হবে না, কিন্তু ঠিক আছে, সেখানে তাদেরকে অভিবাসিত করা হবে না, এটা ঠিক আছে, কিন্তু টিটিএডিসি বলুন বা ভারত নর্থ ইস্টে অন্যান্য যে 6 শিডিউল আন্ডারে যে ইয়েগুলো তো ওখানে বাইরে, ওসব এলাকার বাইরে তারা যদি অভিবাসিত হয় যে কোনো ভাবে, ইন দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তারা যে আরো কিছু পরে আস্তে আস্তে সেখানে এডিসি এরিয়ার ভেতরে ঢুকুক বা না ঢুকুক, কিন্তু অর্থনৈতিক প্রভাব যে একটা পড়বে না বা রাজনৈতিক প্রভাব যে একটা পড়বে না, সেটা আপনি কি করে ইয়ে করতে পারবেন? নিশ্চয়তা। ওকে, এখানে বিকাশ বাবু আমি একটু স্পষ্ট তারা বলতে কারা, মানে অভিবাসীরা, যেহেতু বাংলাদেশ থেকে আসবে বাঙালিদের কথা বলছেন না, আমি শুধু বাঙালিদের কথা বলবো না। ওকে, কারণ সেখানে বাংলাদেশ থেকে যদি আসে তাহলে শুধু বাঙালিরা আসবে এমন কোনো গ্যারান্টি তো নেই। এখানে তো অন্যান্য জাতির, অন্যান্য জাতিরা তো রয়ে গেছে, যারা অমুসলিম অন্যান্য জাতি, অমুসলিম অন্যান্য জাতিরা রয়ে গেছে। ওকে, তো এখানে প্রশ্নটা হচ্ছে তো ধর্মীয় পরিচয় নিয়ে, জনগোষ্ঠীগত পরিচয় নিয়ে তো নয়, নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে তো নয়। ওকে, এখন এখানে আরেকটা প্রশ্ন আমার আছে, এটা আমি মঙ্গলবাবুর কাছে আসবো আপনার কাছে এই বিষয়টা নিয়ে, যে যখন কেউ ভারতবর্ষে প্রবেশ করছে এবং 2014 সালের আগে 31 ডিসেম্বর আগে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে, বা এই 14 জনকে যাদেরকে ভারতবর্ষ ইন্ডিয়ান গভর্নমেন্ট সিটিজেনশিপ দিয়েছে 15ই মে যাদেরকে দিয়েছে, এখন এরা তো ভারতবর্ষের কোনো একটি রাজ্যে বসবাস করতে হবে এমন কোনো কথা তো নেই। ধরুন এখন ত্রিপুরা 2014 সালের আগে ত্রিপুরাতে কেউ এসেছিল, ত্রিপুরাতে উনি এখন অভিবাসী হিসেবে রয়েছে, উনি জানে উনি অভিবাসী, এখন উনি স্বীকার করলো যে আমি অভিবাসী, এবং তারপর উনি যেই নিয়ম অনুযায়ী নাগরিকত্ব নিতে বলা হয়েছে তার জন্য উনি ক্লেম করলেন, নাগরিকত্ব পেলেন, তারপর তিনি পশ্চিমবঙ্গে যেতে পারেন, তারপর উনি কেরালা যেতে পারেন, যে কোনো জায়গায়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্য কিভাবে, মানে আমরা কেন তা নিয়ে টেনশন করবো? না, প্রশ্নটা সেখানে না। আমার মনে হয় আমি যে অ্যাঙ্গেলে আমি ওইটাকে আমি একটু দেখছি, এটা যাচ্ছিলেন 1980 থেকে আসুন। হ্যাঁ, না আমি ওইখানে না, আমি একটু ওইদিকে গেলে আবার একটু ইয়ে হয়ে যাবে। আমি ইয়াতেই দেখি, এই যে মানে কেন এডিসিতে যে অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই হওয়া মানে কি, প্রথম এটা আমরা জানতে হইব যে দিস সিএ ইজ নট অ্যাপ্লিকেবল টু দি ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া, হোয়াট ইট মিনস। যদি না হয় কি হবে, প্রশ্ন আছে তো, যদি না হলে কি হইবে? ওখানে যারা আছে
প্রশ্ন হইলে গিয়ে ওইখানে আমাদের এখানে ঠিক আছে যাদের সুযোগ সুবিধাগুলো ভাগ হবে না না সুযোগ সুবিধা প্রথম তো আইডেন্টিফাই করতে পারতে হু আর দি মানে নট গিভিং এফেক্ট নট অ্যাপ্লাই অর্থ কি, মানে এই আইনটা এখানে অ্যাপ্লাই হয়েছে না, এটার অর্থটা কি, অ্যাপ্লাই না হইলে কি হইব। আচ্ছা, প্রশ্ন তো সেখানে না। সাপোজ এটাতে আমরা ম্যাটেরিয়ালি কখন আমরা এটা বুঝতে পারবো যে এটা অ্যাপ্লাইটা হলে পরে কি হয়, না হলে কি হবে, এটা তো প্রথম আমরা জানতে হইব না, তারপরে না আমরা এটা ইম্প্যাক্টটা আমরা বুঝতে পারবো যে আইনটা এইভাবে কেন তৈরি হলো, কেন এডিসি এরিয়াতে এটা অ্যাপ্লাই হবে না। তো প্রথম হইল গিয়ে এখন আমরা দেখতে পাবো যেখানে অ্যাপ্লাই হয় ওখানে শুধু এই আইনের মাধ্যমে তারা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে যা যা প্রসিডিওর আছে, প্রেসক্রাইব প্রসিডিওর দেওয়া আছে আইনের মানিয়াতে, ওখানে সে সুযোগটা পেল যেটাকে ওই যে কাট অফ ডেটের আগে যারা আছে 31 ডিসেম্বর 2014, পরবর্তী সময় তারা না, আগে যারা আছে। তো এখন এডিসির ভিতর আছে এরকম, সাপোজ এরকম আমি কোনো বললাম না ইরেসপেক্টিভ এনি যে কোনো একটা এডিসি এরিয়াতে কেউ একজন আছে, কেউ আছে, ওকে, একটা পরিবার আছে, একটা পরিবার আছে। এখন সে কিভাবে এটা সুযোগটা নেবে, যেহেতু সে হইলে এডিসি ভিতরে, অথচ সে এসেছে বাইরে থেকে, সে ফরেনার, সে ঠিক আছে মানে আইসে মানে 2014 আগে এসে ধর্মীয় নির্যাতনের কারণে কিন্তু এডিসি এরিয়াতে আছে, এডিসি এরিয়াতে আছে। কিন্তু তার কাছে তো সেটা যখন এই যে তার যে আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনটা যখন অপশনটা খুলবে, সে ওইখানে তো সে অ্যাপ্লাই ওইখানে ইয়ে হবে না। সে যদি ওইখানে লেখা আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ার মধ্যে, তাহলে তো সে এটা ওইখানে অ্যাপ্লাই করতে পারবে না, এটা অ্যাকসেপ্টই করবে না মেশিনটা, ইঞ্জিনটা। ওকে, তো তাইলে পরে ওখানে যদি এইরকম যদি থেকে থাকে তাহলে কি হবে তাদের? তো এখানে এটাকে আমরা ইমপ্লাইডলি ইনডাইরেক্টলি এটাকে আমরা বলতে পারি যে ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ার ভিতরে ওখানে তো ফরেন ন্যাশনালও থাকতে পারে যেহেতু কোনো মানে ইয়ে নাই, তাহলে ওরা তো ওখানে ক্লেমই করতে পারবে না, কিন্তু থাকতে তো পারবো। ঠিক আছে, আমি নন এডিসি এরিয়াতে থাকতে পারবো না আমি, কিন্তু আমি এডিসি এরিয়াতে আমি সেফলি থাকতে পারবো, কারণ ওখানে তো আমার কোনো ডিস্টার্ব নাই। আচ্ছা, সো এটা একটা ইনডাইরেক্টলি কিন্তু একটা এডিসির উপর একটা বার্ডেন কিন্তু আসবে এরিয়াতে, জায়গাতে। পরবর্তী সময় এটা ইম্প্যাক্টটা একটা অন্য দিক দেখালেন। হ্যাঁ, আচ্ছা, কারণ এটা হইলে আমার এখানে যদি কোনো কারণে কোনো ডিস্টার্ব, সাপোজ আমি এখন আসলাম, আমি পরের মানে ইয়াতে 31 ডিসেম্বর 2014 পরে আসলাম, আমি এখন থাকতে আছি এডিসি এরিয়াতে, হোয়াট ইজ দ্য হার্ম? না, হোয়াট ইজ দ্য হার্ম বলতে ধরুন এখন আমাদের সেন্সাস হয়নি কোভিডের কারণে, 2021 সেন্সাস হয়নি, কিন্তু আমাদের নেক্সট সেন্সাসে যখন হবে তখন তো এনারা তো মাইগ্রেন্টস হিসেবে ধরা পড়বে। সেটাই তো মানে বলছে এখানে। এই কারণে এখানে আমি যে প্রথম যে আমি কতগুলো ওয়ার্ড গুলো ইউজ করে আসলাম যে ইলিগাল মাইগ্রেন্টস না অর্ডিনারি রেসিডেন্স। সো অর্ডিনারি রেসিডেন্স কে বেনিফিটটা নেবে, এই সুযোগটা কে নেবে? যেহেতু যে নাকি ইলিগাল মাইগ্রেন্টস করে যারা ফরেনার ন্যাশনাল, তারা তো আর ওখানে মানে ইয়ে হতে পারবে না, অর্ডিনারি রেসিডেন্ট হতে পারবে না। কিন্তু দেখা গেছে যে ওখানে 2014 পরে যে আছে তার কাছে এভরিথিং আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, এভরিথিং আছে। তাইলে পরে তারা কিভাবে আপনি ইয়ে করবে? ওইটার জন্য কোনো আইন আছে ইন্ডিয়া গভর্নমেন্টের বা এই সিএতে এখানে কিছু 2014 এর পরে কেউ এসছে মাইগ্রেন্ট হিসেবে এসছে এবং ওনার কাছে কাগজপত্র সব আছে, তাহলে তো লিগ্যালি তো উনি তো ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে গেল। কিভাবে হবে? কারণ কাট অফ ডেটের পরে। আচ্ছা, কাট অফ ডেটের পরে সব করেছেন। হ্যাঁ, ওকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের আপনি সেখানে বলছেন কোনো আইন নেই, মানে এইখানে সিএ 2019 এ কোনো রকম কিছু মেনশন হয়নি। এখানে বলেছে, ওরা কেন শুধুমাত্র বলেছে আগে যারা আছে তারা যদি এই ভ্যালিড ডকুমেন্টগুলো দেখাইতে পারে তাহলে তারা তো হইবই। কিন্তু পরবর্তী সময় যে কাট অফ ডেটের পরে যারা এসেছে তাদের কাছে এভরিথিং ডকুমেন্ট আছে, কিন্তু তাদেরকে আইনগতভাবে দেখানো যে তোমরা পারবে না, ওদের জন্য না। এখানে আমি মঙ্গলবাবুর কাছে একটা প্রশ্ন করতে চাইছি যে আমাদের ভারতবর্ষে বৈধ নাগরিক হওয়ার জন্য সিএএ ছাড়াও আরো কতগুলো ক্লজ আছে না? আমি এই কারণে সংবিধানের কথাটাই বলছি, সংবিধান হলো মেইন। হ্যাঁ, ভারতের সংবিধানে যে সিটিজেনশিপ যে অ্যাকুইজিশন অ্যাকোয়ার করার যে প্রভিশন আছে ওইখানে, ওইটাই লেগে আসল।
কিন্তু ওইটাকে এক্সপ্লেন করবে এই যে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট, সংবিধানের যে ধারাগুলো আছে ওইটার মোতাবেকই এটা মানে তৈরি করা। আচ্ছা, সংবিধান এটা তো মূল, সংবিধানের ভিতরে আছে মূল। আমি কিভাবে ভারতের নাগরিক হব? না, কিন্তু এই যে লুপহোলস গুলো আপনি বলছিলেন, এখন 2019 এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি সব ধরনের সিটিজেনশিপের যে আইন আছে তাকে কভার করেছে? হ্যাঁ, নাকি সব আইন সব। তাহলে এই লুপহোলস গুলো কিভাবে থেকে গেল? আপনি যে 2014 এর পরের লুপহোলস গুলো কি করে? এই কারণে তো এর পরবর্তী সময় যে লুপ হোলটা ইন্ডিয়া গভর্নমেন্ট যদি বলেছে, তারা যদি এরকম পেতে তাদের ডিপুট করব, ওকে, তাদেরকে ডিপুট করব, ওকে, যে দেশ থেকে এসে ওই দেশে তাদেরকে পাঠাবো, এবং তাদের জন্য সার্টেন কিছু কিছু এটাতে আমাদের আছে ওই তো ফরেন, ওই যে ফরেনার্স অ্যাক্টে আসবে তখন। আচ্ছা, ফরেনার্স অ্যাক্ট বলে আমাদের আছে, রয়ে গেছে আরেকটা আইন। ওই ফরেনার একটা বলা আছে, ইন্ডিয়া গভর্নমেন্টের যত আইনগুলোর মধ্যে যদি সে কোনো বেআইনিভাবে যদি থেকে থাকে, তাহলে তার ওই আইনের মাধ্যমে তাকে ডেপোর্ট করা হবে, এবং তার কন্ডিশনগুলো দেখাবে সে কি ওইখানে ডেপোর্ট করার মতো কন্ডিশন আছে কিনা, কি কারণে সে এসেছে, সেম কন্ডিশনগুলো থাকবে। এবং এটা কেউ বলতে পারবে না, কেউ এটাকে আমরা বলতে পারবো যে পরবর্তী মানে আফটার 30 ইয়ার্স আবার যে এই যে ডেটটা আছে এখন কাট অফ ডেটটা আবার যে 1925 হবে না, এটা কেউ জানে? আচ্ছা, 2020 এখন তো 2014 অবধি আছে, এখানে আগে ছিল 71, 25 মার্চ 1971 ছিল আগে, এখন এসেছে এটা 31 ডিসেম্বর 2014। এখন এই 2014টা 2025 হবে না কে জানে? বিকজ আমি কি কারণে বলছি এটা, আমাদের যে ইন্ডিয়ার সংবিধানে এখন অবধি যে আমাদের যে সিট অ্যাডজাস্টমেন্ট গুলো আছে, রিজার্ভেশন অ্যাডজাস্টমেন্ট গুলা, এইগুলোর জন্য আমাদের 2026 হইলে কাট অফ ডেট, তখন একটা ডিলিমিটেশন হবে, সিটগুলো রিঅ্যাডজাস্টমেন্ট হবে, রিঅ্যালাইনমেন্ট হবে। আমাদের যে এখন যে সিট আছে, আমাদের যে রিজার্ভেশন বাড়বে কমবে পপুলেশন ভিত্তিতে, এবং তখন ওইগুলোতে এই ইম্প্যাক্ট কোথায় আসবে তখন? এবং কেউ কি বলতে পারে 2014 থেকে 2025 এর মধ্যে এই ভিতরটা যে পিরিয়ডের মধ্যে আছে তারা রেগুলারাইজ হবে না? ইন্ডিয়া গভর্নমেন্টকে এটা কি বলেছে না আমরা আর করবো না, এবং করতে পারবে না? এটা তো কোনোখানে নেই। কারণ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এখন অব্দি 2014 অব্দি যা আছে, যে এর দূরেই শুধু ওইখানে হিন্দু বাঙালিরা আছে বললে তো হবে না, আরো রয়ে গেছে তো। না, এখন কথা হচ্ছে যে যারা এসছে 2014 এর আগেও, আমরা 2014 এর পরে কি বলা হচ্ছে বা রাইট, যার কারণে ওই অবস্থাতে এখানে যারা অরিজিন যারা আছে, সে 2014 আছে যারা আছে, তাদের অবস্থা কি হবে তখন? তারাই তো এখন অরিজিনাল না। 2014 যারা আছে তারা ইন্ডিয়ান সিটিজেন, বাকি সবগুলো আছে সিটিজেন না, তারা হলে ইলিগেল ফরেনার্স, ফরেন ন্যাশনাল তারা। তাইলে যারা 2014 অবধি তারা বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন, তাদের কতগুলো, তাদের সমস্ত সুবিধাগুলো, পলিটিক্যাল রাইট, ইকোনমিক্স, এভরিথিং রাইট, ইন্ডিয়ার যত রাইট তারা বুক করবে। কিন্তু এখন ওই যে পরবর্তী সময় যারা এসেছে 2014 পরে, তারা তো এগুলো বুক করতে পারবে না। ওরা আছে বিভিন্নভাবে আছে, এটা হল অ্যাডমিনিস্ট্রেটিভ শেল্টার আছে, পলিটিক্যাল শেল্টার আছে, কোন রাজ্যের কোন মানে একটা সিস্টেমের মেকানিজমের মধ্যে পড়ে আছে তাদের। তো এখন কোন সুযোগ সুবিধা তো পাচ্ছে না, পাচ্ছে না, এটা কে জানে? এখন কি এরকম আইডেন্টিফাই আছে আমাদের ত্রিপুরাতে যে 2014 পরে এতটুকু এইরকম আছে আমাদের এখানে পাওয়া গেছে? আমি 2014 এর আগে, আপনি যেটা বলছেন আগে 14 এর আগে এডিসি এলাকাতে বাস করছে। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে এডিসি এলাকাতে সাপোজ 2014 এর আগে যদি থেকে থাকে, ওরা এখন কি হবে? ওরা যদি থেকে থাকে ওরাই থাকবে ওখানে, কিন্তু ওখানে থেকে ওদের যে মানে এটা ওরা রেগুলারাইজ করতে পারবে না, ওরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না, কোনো কাগজপত্র করতে পারবে না। যার কারণে তখন কি হবে, ওখানে যে সমস্ত ফরেন ন্যাশনাল আছে এডিসির ভিতরে, তারা কিন্তু নন এডিসি এরিয়াতে আসতে বাধ্য হবে, বিকজ অফ তো মানে টু অ্যাভেল দ্য সিটিজেনশিপ। হ্যাঁ, তখন এই অবস্থাগুলো কিন্তু কিছু কিছু এরিয়াতে আমাদের ত্রিপুরাতেও হবে এটা, এবং ওইটা পাইলে পরে ওইটা যাইতে পারে। এটা দুই সাইডে হচ্ছে। এখানে যদি আমি আফটার 2014
যারা আছে আমি এখানে সুযোগ সুবিধা নিতে পারতেছে না, অথচ আমার সেফ জোন হইলে আমি এডিসি এরিয়াতে গিয়ে থাকতে পারবো, কারণ ওখানে আমার কোনো প্রয়োজন হয় না, ডেপোর্টেশনের ডিটেকশনের কোনো প্রশ্ন আসে না। না, ডিটেকশন তো হবে, যখন সেন্সাস হবে তখন ডিটেকশন হয়ে যাবে। হ্যাঁ, এখন কোয়েশ্চেনটা সেখানে এর ইমপ্লিমেন্টেশন 2 বছর পর হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনটা তখনই দেখা যাবে যে এখন যে আমাদের 2021 হওয়ার কথা সেন্সাস, কিন্তু 2021 হয়নি, এখনো চলছে, যেহেতু এটা এইগুলো যেহেতু আন্ডার প্রসেসে ছিল, এখন আসবে এটা। সে এখন 2025 আসলো ফাইনাল, 25 যখন আসে 2025 2026 বেসড অন দ্যাট 25 সেন্সাসটা ওইটা করে এখানে ডিলিমিটেশন হইব তার যে মানে ইয়াগুলা, তখন যে এটার ইম্প্যাক্টটা আমি বললাম যে এখন 2014 ধরেই যদি আমরা ধরি, তখনও কিন্তু আমাদের যে যারা বিশেষ করে যে শিডিউল ট্রাইব যারা আছে, নর্থ ইস্টের যারা শিডিউল ট্রাইব আছে, তাদের কিন্তু এটা এফেক্ট হবে। কিভাবে? যদি আমরা প্রপোর্শন যদি দেখি, সাপোজ আমাদের এখানে 60টা আছে, 60টা হলে আমাদের বিধানসভার মানে এটা যদি আমরা সাপোজ 80টা করে দিল, 20 বাড়াই দিল, 20 বাড়ানোর মানে কি আমার পপুলেশনও তো থাকতেই। পপুলেশনের জন্য আমাদের 1951 যে আমাদের ডিলিমিটেশন অ্যাক্ট আছে, আমাদের যে ইয়াগুলো আছে যখন করে, তখন পপুলেশন রেশিও ওখানে একটা দেওয়া আছে, তার এখানে এভরি কনস্টিটুয়েন্সিতে বিধানসভার তার এখানে মিনিমাম 40,000 থাকতেইব, সে ফর এক্সাম্পল 40, 60, 50,000। এখন যদি আমি 40,000 যদি ধরি, 40,000 মধ্যে যদি এসটি যদি মানে ইয়া দিতে হয়, ইয়া করতে, তারপরে তার প্রপোর্শনটা 50% অ্যাভাব হয়ে যাইব। আমাদের যে সিস্টেমটা মানে এটা সংবিধানে যে কিভাবে ডিটারমাইন করবো যে এটা এসটি সিটটা, হ্যাঁ এসিটা ডিফারেন্ট, এসিটা হলে এসি মোটামুটি থাকলেই হইব এখানে, তাদের একটা জনসংখ্যা বেশি থাকলে, হ্যাঁ এসটিদের 50% প্লাস থাকতে হবে, প্রপোর্শনটা মানে নট লেস দেন দি 50%, 50% এবার থাকতে হবে। আপনারা তাহলে বলছেন তাহলে পলিটিক্যাল, এখানে পলিটিক্যাল রাইটস বলতে এখানে এটাতে অনেক এফেক্ট হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে আপাতত দৃষ্টিতে যেটা দেখছি, আপনি যদি 2014 আগে হোক বা পরে হোক, আপনারা বলছেন ইলিগেলি যারা কাগজপত্র তৈরি করে নিয়েছে তাদের জন্য একটা সমস্যা আপনি বলছেন, আর এছাড়া ডাইরেক্টলি হলে পরে এফেক্টেড হবে পলিটিক্যালি বা নন পলিটিক্যালি অনেকভাবে আমাদের রাজ্য এফেক্ট হওয়ার প্রভাব পড়বে। ইজ ইট অনলি ফর দ্য পিপল অফ এডিসি এলাকা, এডিসি এরিয়াস, বা জনজাতিরা শুধু, নন জনজাতি যারা রয়েছে, যারা বাঙালিরা যারা রয়েছে, তাদের কি ধরনের প্রভাব পড়বে? নন এডিসি এরিয়াতে এবং নন ট্রাইবাল যারা আছে তাদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রেও প্রভাব পড়বে, কারণ আমরা এতদিন 10 জন মিলে খাওয়া দাওয়া করছিলাম আমাদের পরিবারে, এখন পরিবারটা হঠাৎ করে 12 জন হয়ে গেল। আচ্ছা, স্বাভাবিক, মানে এখন সংখ্যাতত্ত্বই শুধু সমস্যা, এখানে সংখ্যাতত্ত্ব সমস্যা। এবং সংখ্যাতত্ত্ব শুধু সমস্যা নয়, বাড়তি জনসংখ্যা সবসময়ই বাড়তি কিছু প্রবলেম নিয়ে আসে। বাড়তি প্রবলেম কি হতে পারে? এখন একটা রাষ্ট্রের দায়িত্ব হলো গিয়ে জনসংখ্যা মানে জনগণের সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া। এখন জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে তো তার কস্টিং অনেক বেড়ে যাবে। শুধু চাকরি বাকরির ব্যাপার না, আজ সিভিক এমিনিটিস তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে খরচাটা সেটা বেড়ে যাবে। তো ইট উইল ব্রিং অ্যান অ্যাডভার্স ইফেক্ট, এতে অস্বীকার করার কিছু নেই। দেখুন, একটা জিনিস আমি বলবো, ইউরোপিয়ান কান্ট্রি এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। আমাদের এখানে বার্থ রেট অনেক বেশি, পপুলেশন গ্রোথের হার অনেক বেশি, এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু নেগেটিভ, আমি বলবো নেগেটিভ পপুলেশন গ্রোথ, যে কারণে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু আপনার ইমিগ্রেশনটাকে তারা দেয়, না পরোক্ষভাবে উৎসাহ দেয়, সাপোর্ট করে। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অন্যরকম। আপনি জানেন কিনা জানি না, এই যে 2026-এ যে
ডিলিমিটেশন হবে, এবং ডিলিমিটেশন হলে পরে সেই বিধানসভার সিটের সংখ্যা হোক বা লোকসভার সংখ্যা হোক, সেটা নতুন করে যাচাই, নতুন করে ঠিক করা হবে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে সাউদার্ন স্টেটগুলা, বিশেষ করে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তেলেঙ্গানা, তাদের সাংঘাতিক অবজেকশন আছে। কেন? না, ওইটাতে আমার আরেকটা হইল, আমি সংক্ষেপে ত্রিপুরার এটাকে আমি আমার এটা সে আমাদের হইল 10,500 বর্গ কিলোমিটার, এর মধ্যে আমরা 1/3 হইলে এডিসি প্লাস রিজার্ভ ফরেস্ট গুলো আছে, 30% হয়ে গেছে কিছু কাল্টিভেবল ল্যান্ড এবং থাকার জন্য। এবং ওখানে আমাদের 50 লাখ যদি হয়ে যায়, 50 লাখের মধ্যে ওখানে 30 লাখই ধরেন যে এর মধ্যে নন এডিসি এবং অল্প এরিয়া, অল্প পপুলেশন বেশি। এখানে যে 2014 অব্দি যে পপুলেশন, তার একটা স্বাভাবিক, তার একটা গ্রোথ হবে, নর্মাল যে গ্রোথ রেট, বার্ড রেট অনুযায়ী। তারপরে যদি আর বার্ডেন যদি বাইরের যদি আরো কিছু থাকে, তারপরে এটা হবে এক্সট্রা বার্ডেন। সেটা তো অলরেডি, এই বার্ডেনটা তো অলরেডি রয়েছে, এখানে এক্সট্রা বার্ডেন, যার কারণে ইন্ডিয়া গভর্নমেন্টকে এটাই ডিটারমাইন করতে হবে যে সমস্ত রাজ্য, যেহেতু ত্রিপুরার মতো রাজ্য, এটা ছোট্ট রাজ্য, এখানে পপুলেশন খুবই বেশি, এখানে ইন্ডিয়ার এমন কতগুলো স্টেট আছে যেগুলোতে এখনো ফাঁকা জায়গা, মাইল কি মাইল ফাঁকা জায়গা। যদি সেই জায়গায় যদি সেটেল করা হয়, সেই জায়গাতে যদি নিয়ে দেওয়া হয়, বেশি লাগবে না। আমাদের এখানে বেশি না, 2-2.5 লাখ নিয়ে গেলে মনে হয় প্রচুর ইয়ে হয়ে যাবে। বলছিলাম যে কোনো জায়গায় সেটেল হতে পারে। আমি যে কথাটা শেষ করতে চাইছি, শেষ করতে পারি, সাউথ ইন্ডিয়ান গুলো আপনি বলছেন তাদের, তারা প্রচন্ড ভাবে বাধা ইয়ে তুলছে, আপত্তি তুলছে। কারণটা হচ্ছে কি, যে জনসংখ্যা বাড়ার যে প্রক্রিয়াটা, রেট, সেটা দেখা যাচ্ছে যে ইয়েতে উত্তর ভারতে অনেক বেশি। ঠিক আছে, এখন যদি দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের যে পার্লামেন্টারি সিটের যে রেশিও যেটা আছে, উত্তর ভারতে অনেকগুলো সিট বেড়ে যাবে, তখন অনেক বেশি বেড়ে যাবে। তো যদি অনেক বেশি যদি বেড়ে যায়, তখন আপনার সেন্ট্রাল ফান্ডের যে ইয়েটা হবে, ফ্লো যেটা হবে, সেখানেও ফারাকটা চলে আসে। তো এগুলোর এফেক্ট কিন্তু আছে, হয়তো আমরা এখন চট করে দেখতে পাচ্ছি না, কিন্তু ইন লং টার্ম এগুলোর এফেক্ট কিন্তু আছে। ঠিক, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা ছোট্ট করে আপনাদের দুজনের কাছে একটাই প্রশ্ন রাখছি, আসলে এই জিনিসটা এত সহজে আলোচনা করার ব্যাপার তো নয়, সিএএ, কিন্তু সিএএ কার্যকর হয়ে গেছে এবং সেটা এই মুহূর্তে ভারতীয় নাগরিকত্ব দেওয়া শুরু করেছে ভারত সরকার, সেটাই বিরাট বড় ব্যাপার। 300 জন অ্যাপ্লাই করেছিলেন, তার মধ্যে 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। বাকিদের কি করা হচ্ছে বা কি করা হবে সেটা আমরা পরে জানবো। আপাতত আমাদের রাজ্যেও আবেদন করার জন্য হয়তো মানুষ শুরু করবে বা করছে, বা সেটা আমরা পরে অবশ্যই জানবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা রাজ্যে যারা আবেদন করবে, নাগরিকত্ব পাবে, সরকার অলরেডি কার্যকর করে দিয়েছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের গেজেট নোটিফিকেশন বলে কার্যকর করে দিয়েছে। সরকারের কাছে আপনাদের কি বার্তা থাকবে রিগার্ডিং সিএ? কেন এটা আইন হয়ে গেছে, পাশ হবে, এখন এটাকে প্রতিবাদ করলেও কিছু হবে না। কিন্তু এটার মধ্যে যেটা আপনি যেটা বলছিলেন মঙ্গলবাবু, যে 2014 সালের আগের পর, 14 সালের আগেকে নিয়ে ভাবা হচ্ছে 31 ডিসেম্বর থেকে, 2015 সালের 1 জানুয়ারি থেকে। আগে যদি আমরা চিন্তা করি, আগে 2014 আগে মনে হয় না আমাদের এখানে অ্যাপ্লিকেশন আসবে। আচ্ছা, কারণ সবাই সিটিজেন হয়ে গেছে। তাহলে তো ভালো, তাহলে তো আমাদের দেশে এই হবে না, সরকারি ভাবে রিপোর্টে কোনখানে দেখে না যে আমাদের 2014 পরে, পরবর্তী ভাগে 2014 পর, 1 জানুয়ারি 2015 থেকে যারা এসছে তাদের জন্য কি করা আপনি, ওকে, সেটা নিয়ে আমাদের ভাবনা অবশ্যই আমরা ভাববো। কিন্তু 2014 আগে আপনি বলছেন অ্যাপ্লিকেশন আসবে বলে মনে হয় না, আপনি বলছেন সব করে নিয়েছে কাগজপত্র, ফাইন। বিকাশ বাবু, সরকারের কাছে কি বার্তা দিতে চাই? সরকারের কাছে বার্তা হলো গিয়ে, এটা নিয়ে জনসাধারণের কাছে নানা ধরনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, যাই কিছু বলুন না, একটা কি বলবো, সঠিক বার্তা বোধহয় জনগণের কাছে এখনো যায়নি। আমার অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে সরকারের তরফ থেকে।
সমস্ত মহলের কাছে সেটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমার মনে হচ্ছে যে একদম। কোনো তবে একটা ব্যবস্থা একটা আমার একটাই মানে আবেদন হচ্ছে যে কাট অফ ডেটটাকে বেস করে প্রথম আমাদের ত্রিপুরা ছোট্ট রাজ্য, একটা পপুলেশন, ওখানে একটা সেন্সাস হওয়া দরকার। আচ্ছা, 31 ডিসেম্বর 2014 অবধি আমাদের এখানে অ্যাকচুয়াল ইন্ডিয়ান সিটিজেন কত, তারপরে পরবর্তী সময় যা যা দেখা যাবে এটা হইলে ওকে, ইমিগ্রেন্টস কত আছে বাকিটা বের হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা বিস্তারিত আলোচনা অবশ্যই করলাম, তবে সবটা আলোচনা সম্ভব হয়নি। আমরা নিশ্চয়ই চাইব এই আলোচনা আমরা যখন আরো বিভিন্ন পর্বে করব আপনাদের আবারও আমরা পাবো আমাদের স্টুডিওতে, সে আশা রাখছি। আজকের জন্য ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমাজের বিভিন্ন অংশের নাগরিকদের ভিন্ন ভিন্ন মতামত যেমন থাকতে পারে, ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলেরও কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকতে পারে। আমরা ধীরে ধীরে সবগুলো দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি এই আইনে নাগরিকত্বের জন্য রাজ্যে কতজন আবেদন করছেন বা করতে চলেছেন সেই দিকে আমরা সজাগ নজর রাখছি। তাই আপনারা নাগরিকত্ব সংশোধনী আইন এবং বা অর্থাৎ সিএএ বিভিন্ন নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।